হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম। আজকে আমি তোমাদেরকে ইন্টারভিউয়ের বেসিক্স কিছু টিপস দেব। এই যে টিপসগুলো, এই টিপসগুলো প্রত্যেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো তোমাদের মনে হতে পারে যে এগুলো খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ বিষয়গুলোই যে তোমাদেরকে কিভাবে ইন্টারভিউ রুমে একটা পজিটিভ ভাইবস তৈরি করবে তোমাদের পক্ষে, সেটা তোমরা বিষয়গুলোকে না দেখলে বুঝতে পারবে না, বা না বিষয়টা পুরোপুরি শুনলে বুঝতে পারবে না। প্রথমত আমি 4টে টপিকের উপরে কথা বলবো। প্রথম টপিকটা হলো যে পোশাক। যে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে দাদা বা স্যার, আমি ইন্টারভিউ রুমে যে যাব, ইন্টারভিউ রুমে যাওয়ার সময় আমার পোশাকটা কেমন হবে, এই বিষয়ের উপরে আমি কিছু ধারণা দেবো। আর ওখানে গিয়ে কথা বলার অভ্যাসটা বা কথা বলার পদ্ধতিটা তোমাদের কেমন হবে, এই বিষয়েও কিছু টিপ তোমাদেরকে আমি দেবো। আর ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে কি কি করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। বিষয়গুলো মনে হচ্ছে যেন খুব ছোট ছোট, বা এই বিষয়গুলো এতে এমন কি ব্যাপার, এতে আমার ইন্টারভিউ ভালো বা খারাপ হওয়ার সঙ্গে এই বিষয়গুলোর কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক অবশ্যই আছে। আমি প্রত্যেকটা বিষয় যখন বলবো তখন মন দিয়ে শুনবে, তখন বুঝতে পারবে যে সম্পর্ক আছে কি নেই। আর একটা হলো, অনেকে পারফিউম ইউজ করে, যেমন অনেকে কোথাও গেলে একটু পারফিউম ইউজ করে যায়। এই পারফিউম ইউজ করা যাবে কি যাবে না, সমস্ত বিষয় আমি তোমাদেরকে আজকে বলবো। তো প্রথম একটা একটা বিষয় করে আমি শুরু করি। তো প্রথম যেটা আছে যে পোশাক কেমন হবে। দেখো, ইন্টারভিউ রুমটা তোমার কাছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি নিজে যে ওনাদের কাছে যাচ্ছ বিচার হওয়ার জন্য, মানে তোমার বিচার হবে ওখানে। এবার দেখো, আমাদের আইন ব্যবস্থায় সেটা মানে হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, প্রত্যেকটা জায়গায় যে বিচারকরা বসে থাকে, তারা যে বিচারটা করে, তারা কিন্তু বিচার করে একটা নির্দিষ্ট সংবিধানের উপরে, একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনের উপরে তারা বিচার করে। কিন্তু আমরা এই যে ইন্টারভিউ রুমে যেখানে আমরা যাচ্ছি আমাদের আমাদের বিচার করার জন্য, আমাদের বিচার হবে ওখানে আর কি, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন নেই। তাহলে তুমি অবশ্যই বলতে পারো যে স্যার, এখানে তো কোনো রুলস রেগুলেশন নেই, তাহলে আমি তো যে কোনো পোশাক পরে যেতে পারি। অবশ্যই পরে যেতে পারো, তোমার সেটা ব্যক্তি স্বাধীনতা, তুমি যা খুশি ওখানে পরে যেতে পারো। কিন্তু মাথায় রাখবে যে ওই জায়গায় তোমার যে নাম্বারটা ওনারা দেবে, এটা কিন্তু নির্ভর করবে দুটো বিষয়ের উপরে। কি? একটা গুড ইমেজ, একটা ব্যাড ইমেজ। অর্থাৎ আমরা পড়েছি যে ডোন্ট জাজ এ বুক উইথ ইটস কভার। তো এই কথাটা ওই জায়গায় সম্পূর্ণ ভুল। কারণ তুমি ওখানে যে যাচ্ছ, গিয়ে ওরা কিন্তু তোমার ভেতরে কি গুণ আছে, তুমি কতটা পারদর্শী এই শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে, এইগুলো যাচাই করার আগে ওরা তোমার যে সাজ বা তোমার যে ড্রেস, তোমার যে গেট আপ, এইটা দেখেই কিন্তু, তোমার বাইরেটা দেখেই কিন্তু ওরা ওদের মনের ভিতরে, অর্থাৎ ইন্টারভিউয়ারদের মনের ভিতরে তোমার সম্পর্কে একটা ইমেজ তৈরি হবে। সেই ইমেজটা হতে পারে গুড ইমেজ, হতে পারে ব্যাড ইমেজ। আশা করি সবার ক্ষেত্রে ওটা গুড ইমেজই হবে। এবং এই গুড ইমেজ এবং ব্যাড ইমেজ এই তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করা হয়, বা যে এই ভূমিকাটা পালন করে, সেটা কিন্তু একজন ক্যান্ডিডেট নিজেই। এখন আমি মনে করো ইন্টারভিউ রুমে যদি একটা ফাটা জিন্স পরে চলে যায়, বা একটা জামা এমন পরে গেলাম যে জামাটা একটা টিচারের ক্ষেত্রে ঠিক নয়। একটা টিচার হতে গেলে যে ম্যানারটা দরকার, সেই তার ক্ষেত্রে ওই ড্রেসটা মানায় না। আমার এই যে ড্রেসটা, আমি যদি এইটা পরে যাই, তো এটা কিন্তু ওখানে কোনো রকম শ্যুট হবে না। তো ওই জায়গায় কেমন জিনিস তোমরা পরবে, কেমন জামাটা পরবে, কেমন প্যান্টটা পরবে। সাধারণত আমি তোমাদের সবাইকে একটাই কথাই বলবো। আমি প্রথমে ছেলেদের ক্ষেত্রে আসি। ছেলেরা যে কোনো এক কালারের শার্ট পরবে, সেটা হতে পারে স্কাই ব্লু বা একটু হালকা রঙের, বা সাদা শার্টও পরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। মানে এমন শার্ট পরবে যেটা কিনা রং বেরঙের নয়, ঠিক আছে? আর প্যান্ট একটু চেষ্টা করবে কাটানো প্যান্ট পরে যাওয়ার জন্য, যেন এমন প্যান্ট না হয় যে অনেকে বলতে পারে যে আমি তো কটন জিন্স পরে গেছি কাটানোর। তার থেকে আমি বলবো যে কাটানোর জিন্স পরে যাও। কারণ আমি আমার ইন্টারভিউ অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার কলিগ যারা, বা আমরা যারা যত বন্ধু বান্ধব সব ইন্টারভিউ এ পর্যন্ত দিয়েছি, বা আমাদের এই চাকরি পাওয়ার আগে যত অভিজ্ঞতা আছে, তো দেখেছি যে সাধারণত এই জাতীয় পোশাকগুলোই ওখানে বেশি প্রিফার করা হয়। এবার সুর ব্যাপারটা যার যেভাবে থাকবে করবে। এবার অনেকে বলতে পারো দাদা আমি তো গরিব,
বা আমার তো এরকম নেই। তোমার যে জিনিসটা আছে তুমি সেই জিনিসটাই পরে যাও, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে যাও, তবে এমন জিনিস পরো না যেটা ওনাদের সামনে বা ওনাদের চোখে খুব দৃষ্টিকটু হয়। ঠিক আছে, এই বিষয়ে আমার এটুকুই বলার। আর মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, দেখো মেয়েদের ক্ষেত্রে আমি ফার্স্ট প্রিফারেন্স যদি বলো যে ফার্স্ট কি প্রিফার করবো, আমি প্রথম চয়েস করতে বলবো যে শাড়ি। এখন প্রশ্ন আসতে পারে, দাদা বা স্যার আমি তো শাড়ি পরতে পারি না, আমি তো শাড়ি ক্যারি করতে পারি না। দেখো এটা কিন্তু কেউই পারে না। আমি যখন এই বিষয়টা বলছি তার পিছনে একটা কারণ রয়েছে। সাধারণত যে সমস্ত পোশাকগুলো মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে, চুড়িদার বলো বা অন্যান্য যে সমস্ত ড্রেসগুলো বলো, এই ড্রেসের থেকে ইন্টারভিউ রুমে সব থেকে বেশি প্রিফারেবল ড্রেস হলো শাড়ি। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন তুমি কি পরবে তোমার ব্যাপার, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ তুমি এমন একটা ড্রেস পরে গেলে ওই জায়গায়, যে ওখানে গিয়েই ইন্টারভিউয়ার যারা থাকবে তাদের মনে যদি তোমার প্রতি কোনো একটা ব্যাড ইমেজ তৈরি হয়ে যায় না, তো সে তার প্রতিফলন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উপরে হবে। প্রত্যেকটা প্রশ্নে তুমি তার প্রতিফলন বুঝতে পারবে, এবং সেই প্রশ্নগুলো তারা কিন্তু সেইভাবেই করবে। আর তাদের মনে যেহেতু ব্যাড ইমেজ তৈরি হয়ে গেছে, তো তুমি নাম্বার কেমন পাবে সেটা তোমার উপর, তুমি তো বুঝতেই পারছো। তোমরা সবাই শিক্ষিত, এটা তোমরা আর বলে বোঝানো লাগবে না। তো মেয়েদের ক্ষেত্রে বলবো শাড়িটাকে প্রিফার করো, এবং যেটা খুবই ঝিকমিকে নয়, মানে এমন অনেক শাড়ি আছে যেগুলো শুধু কালো বা শুধু সাদা এই জাতীয় নয়। মানে শাড়িটা এমন হবে যেটা আমাদের বাড়িতে মা বোনেরা সবাই পরে, এবং আমরা দেখেই বুঝতে পারি না, বাহ খুব সুন্দর। বিশাল দামি নয়, বিশাল নয়, যা যেভাবে থাকবে একটা সুন্দর শাড়ি তারা তোমরা সবাই, আমি আশা করব যে ওখানে ইন্টারভিউয়ের দিন তোমরা ওটাকে পরে তাই যাবে। আর দেখো এখানে এবার আমি বললাম আমার ব্যক্তিগত মতামত এটা, এবার তোমরা কি করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত। কারণ আমি ইন্টারভিউ দিতে গিয়ে দেখেছি যে আমার অনেক যারা ছিল আশপাশে বা আমার যারা ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধব চাকরি পেয়েছে, তারা সবই মডার্ন ড্রেস পরতো। জীবনে কোনোদিন তারা শাড়ি পরতে পারে না। তো তারা ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু বাড়িতে রীতিমতো ওই শাড়ি পরা রিহার্সাল দিয়েছে, কীভাবে শাড়ি পরতে হয়। বাড়িতে মা বা কারো বৌদি থাকলে তার কাছ থেকে পরে নিয়ে রীতিমতো সেটা নিয়ে চর্চা করেছে, কীভাবে হাঁটবো, হাঁটতে গেলে বেঁধে পড়ে যাবো না। তো এই যে চর্চাটা তারা করেছে, এমনও ক্যান্ডিডেটকে আমি দেখেছি ওই শাড়ি পরে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি ভাড়া, অবস্থা সেরকম ছিল হয়তো গেছে, গাড়ি ভাড়া করে গেছে যে যা রাস্তায় আমি ওটাকে ক্যারি করতে পারবো না, তা গাড়ি ভাড়া করে যাবো। ইন্টারভিউ রুম পর্যন্ত গাড়ি ভাড়া করে পৌঁছেছে, ইন্টারভিউ রুমের সামনে একদম সুন্দর করে ওইভাবেই দাঁড়িয়েছিল, তারপরে ওখান থেকে ওইটুকু ঢুকে ওর পারফর্মটা দেখিয়ে আবার বেরিয়েছে, এরকম আছে। তো এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি ইন্টারভিউ দিতে গিয়ে তো দেখলাম কেউই শাড়ি ছাড়া অন্য কোনো মেয়েদের ক্ষেত্রে অন্য কোনো ড্রেস আজ পর্যন্ত আমি কাউকে পরতে দেখিনি। এবার তুমি কি করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে পোশাক কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো ওখানে ওনাদের কাছে তোমার ইমেজটাকে তুমি কিভাবে প্রথমেই বিল্ড আপ করবে, ওনাদের মাথায় তুমি তোমার সম্পর্কে কি ধারণা ঢোকাবে। তুমি তো ওখানে গিয়ে পরে জনগণ মন অবধি গাইতে পারবে না, বা গিয়েই তোমার ভিতরের গুণগুলোকে তুমি দেখাতে পারবে না। তা তোমার ফার্স্ট জাজমেন্টটা কিন্তু তোমার এই পোশাক আশাক দিয়ে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা না বললেই নয়, যে কথা বলার অভ্যাস কেমন হবে। দেখো অনেকে না খুব আস্তে আস্তে কথা বলে, আবার অনেকে খুব লাউডলি কথা বলে। এবার ওই জায়গার যে পরিবেশটা, এটা তোমাকে বুঝতে হবে যে ওই জায়গার পরিবেশটা কেমন অবস্থায় আছে। যদি পরিবেশটা খুব শান্ত থাকে, তাহলে তুমি যেমনভাবে, অনেকে আস্তে আস্তে কথা বলে, মানে আমি এমনও জানি যাদেরকে, আমার এক স্যার ছিল, আমি যখন হাই স্কুলে পড়াশোনা করতাম, আমার পড়াশোনার কালে আমি দেখেছি। তো সেই স্যার কথা বলতো, সে ফিস ফিস করে কথা বলার মতন, এমনভাবে কথা বলতো, সবগুলোই ঠিক সঠিক বলতো। তো উনি ইংরেজি পড়াতো, ইংরেজি আমি নিজেই শুনতে পেতাম না, আমি সেকেন্ড বেঞ্চে বসতাম, আমি নিজেই শুনতে পেতাম না। ঠিক আছে, তো এইবার ভাবো আমি সেকেন্ড বেঞ্চে বসে শুনতে পেতাম না, তাহলে যারা পিছনে আছে তারা কি করতো। তো সুতরাং তুমি কথা যখন বলবে, তোমার যে অভ্যাসটা আছে, তুমি যদি একদম আস্তে আস্তে কথা বলো, এই অভ্যাস তো হট করে পরিবর্তন হবে না।
এগুলোকে পরিবর্তন করার কিছুটা হলেও চেষ্টা করো, একটু হলেও একটু গলার স্বরটাকে বাড়াও। কারণ ওনাদের কারোর না কারোর কারোর কানের সমস্যাও থাকতে পারে, তো তোমার কথাটা যেন ওনাদের কানে পৌঁছায়। আমার রিকোয়েস্ট এটা তোমরা করো, একটু হলেও গলা স্বরটাকে বাড়িও। এবার যদি তোমার কষ্ট হয়, গলা ব্যথা করে, সেক্ষেত্রে আমি আমার যেটুকু সাজেশন দেওয়ার দরকার আমি বললাম। এবার বাদ বাকিটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার তাহলে কথা বলার অভ্যাসটা কেমন হবে? আমি বললাম যে লাউডলি হবে না স্লোলি হবে, বেশি জোরেও নাই বেশি আস্তেও নাই, যেমনভাবে ওনাদের কানের কথাটা পৌঁছায় সেটা, মানে ওনারা যেন কখনো একটা জায়গা আমি তোমাদেরকে নক করবো, যখন দেখবে কেউ হ্যাঁ কি বললে বলো, এটা বলবে না, তার মানে সে কিন্তু তোমার কথাটা শুনতে পায়নি বলেই ওই কথাটা বলেছে। তখন যদি এরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়, তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যেতে হবে যে আমাকে আর একটু গলার আওয়াজ বাড়াতে হবে। তুমি এরকম ভেবো না যে উনি ওই বিষয়টা আবার দ্বিতীয়বার শুনতে চাইছে, হ্যাঁ, দ্বিতীয়বার তোমাকে আবার ওই বিষয়টা শুনে জাজ করতে চাইছে, বা উনি অন্যমনস্ক ছিল না, উনি হয়তো শুনতে পায়নি। তো তোমাকে যে করে হোক গলার আওয়াজটা ওনাদের পর্যন্ত পৌঁছাতে হবে, এটাই হলো মেন ব্যাপার। আর কথা, অনেকে আছে হগড় বগড় করে কথা বলে, অনেকে আছে আবার এটাও, এই জাতীয় জিনিসগুলো করলে হবে না, বেশি হগড় বগড় করলে হবে না, আবার বেশি আউ আউ করলে হবে না। কারণ ওই জায়গাটা বললাম তো, একটা শিক্ষকের এমন একটা জায়গা, হবু শিক্ষকের ক্ষেত্রে, যে জায়গায় তুমি তোমার বাকপটুতা, তোমার ভাষা শৈলী, ভাষা জ্ঞান, তোমার উপস্থিত বুদ্ধি, এই যে বিষয়গুলো সব কিছু ওখানে একটা মানে সামগ্রিকভাবে দেখানোর একটা জায়গা। এর উপরে কিন্তু ওনারা তোমাকে বিচার করবেন। এবার তুমি যদি কথা বলতে গেলে আউ আউ করো বা আস্তে আস্তে কথা বলো, প্রশ্ন করে হট করে প্রশ্ন করে ফেলতে হবে, তুমি এইভাবে যে কথা বলছো পিছনের ছেলেপেলেগুলো শুনতে হবে না, তুমি শিক্ষক হয়ে করবে কি? প্রশ্নটা না করলেও কিন্তু মনে মনে ওনাদের এই বিষয়টা থাকবে। কারণ হাজার হাজার ক্যান্ডিডেট, লাখ লাখ ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে, তোমাকে কেন বাঁচবে? তোমার থেকে আরেকজন যদি এসে এই পারফর্মটা আরো ভালো করে, তাহলে তাকে নিয়ে নেবে। তো তোমাকে একটু কষ্ট হলেও এই জিনিসটা করতে হবে, সবাই এই কথাটা মাথায় রেখো। এবার থার্ড যে পয়েন্টটা আমি বলবো, বিষয়টা হাস্যকর মনে হলেও হাস্যকর নয়। কেননা থার্ড পয়েন্টটা হলো যে ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে কি কি করা যাবে না, এইটা একটু মাথায় রাখতে হবে। এটা খুব ভাইটাল পয়েন্ট। এবং এই বিষয়টা প্রত্যেক মানে মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আমি বলছি। প্রত্যেক ছেলে যারা স্মোকার, একটু টান দেওয়ার স্বভাব আছে, যারা আবার একটু হাতে তালি দিয়ে এগুলো খাওয়ার অভ্যাস আছে, বা যারা এইভাবে খুলে করে পান গুটকা এগুলো খাওয়ার অভ্যাস আছে, তো তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ তোমাকে আমি একটা কথা বলি, মনে করো ইন্টারভিউ রুমে 3 জন আছে, তার মধ্যে স্মোকার নন স্মোকার সব রকম থাকবে। এবার স্মোক করলে সাধারণত কি হয়, তুমি বিড়ি খাও বা সিগারেট খাও, যাই খাও না কেন, ওই বিড়ির গন্ধ তো আরও তীক্ষ্ণ, সিগারেটের গন্ধ তাও একটু মিষ্টি মিষ্টি লাগে, এখন কার ক্ষেত্রে কি লাগে যায় না। বিশেষ করে মেয়েদের কাছে তো এগুলো আরো উৎকট লাগে, উদ্ঘট একটা ব্যাপার। তো ওই ইন্টারভিউ রুমে যারা থাকবে তাদের কাছে ওই বিষয়টা, ওই সেন্ট বিষয়টা ভালো নাও লাগতে পারে। তো তুমি মনে করো বাইরে ইন্টারভিউ রুমে ঢোকার আগে যখন গিয়ে পৌঁছে দেখছো তোমার বিশাল টেনশন, টেনশন তো অবশ্যই থাকে, টেনশনে তুমি বাইরে দাঁড়িয়ে ফুকে মুখে চলে গেলে, এখন ফুকে গিয়ে তুমি ইন্টারভিউ রুম ঢুকলে, তো তোমার গায়ে কিন্তু একটা সেন্ট থাকবে, এটা কিন্তু মানতে হবে। সিগারেট খেলে, বিড়ি খেলে, গুটকা খেলে, পান খেলে একটা একটা উগ্র গন্ধ থাকে। এখন ওই ইন্টারভিউ রুমে যখন তুমি যাবে, এই গন্ধটা যে ইন্টারভিউয়ারদের সহ্য হবে না বা সহ্য হবে, এর গ্যারান্টি তুমি দিতে পারো না, বা আমিও দিতে পারি না। এখন তুমি ঢুকে দেখলে যে ঢোকার পর ইন্টারভিউয়ারদের ওই গন্ধটা ভালো লাগলো না, তো ফার্স্ট তোমার প্রতি তাদের একটা ব্যাড ইমেজ তৈরি হবে। আর এই ব্যাড ইমেজ তৈরি হলো মানে ব্যাস, ইন্টারভিউ কিন্তু তোমার ওখানেই মানে ইন্টারভিউয়ের পতন শুরু হলো। একটার পর একটা প্রশ্নবান চলে আসবে। কারণ মানুষের মস্তিষ্ক এমন একটা জিনিস না, এমন একটা জায়গা, এই জায়গায় যদি কারোর সম্পর্কে একটা খারাপ ধারণা চলে আসে, সে যতই ভালো মানুষ হোক না কেন, যতই অনেস্ট মানুষ হোক না কেন,
ও ওরা ধরেই নেবে যে একদম পুরো লম্পট ছেলে, এ টিচার হওয়ার যোগ্য না। ঠিক আছে, তো তুমি যতই খাও এগুলো, অন্তত ইন্টারভিউ রুমে যাওয়ার আগে ওই দিনটার জন্য, বা ওই দিনটা না হলে ওই 2-4 ঘন্টার জন্য অন্তত এগুলোকে অ্যাভয়েড করে চলো। সকাল থেকে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত এগুলো পুরোপুরি অ্যাভয়েড করো। এই একটা আমি জিনিস কিন্তু সবাইকে বলবো, সিগারেট খাও বা বিড়ি খাও, খৈনি, পান, যে যাই খাও, এগুলো মানে অ্যাভয়েড করো। আর একটা পয়েন্ট দেখো, ইন্টারভিউ রুমে সাধারণত তুমি তো মুখ গোমড়া করে থাকতে পারবে না, তোমাকে তাদের সামনে একটু হাসি খুশিভাবে কথা বলতে হবে। এখন তুমি পান খাও, বা তুমি খৈনি খাও, বা তুমি গুটখা খাও, বা সিগারেট যাই খাও না কেন, দাঁতে ভাই একটা স্পট পড়বেই। তো এই স্পটটা কিন্তু খুব, তুমি মনে করলে যে আমি কি এখানে এয়ারফোর্সের এক্সাম দিতে যাচ্ছি নাকি, যে ওরা আমার দাঁত দেখবে, ওরা আমার এই করবে, ব্যাপারটা সেটা নয়। তুমি কথা বলতে গিয়ে তোমার সেগুলো যদি কোনো রকম ভাবে দেখা যায় যে সেখানে কালশিটে পড়ে রয়েছে, সেখানে হলুদ হয়ে রয়েছে, তাহলেও কিন্তু তাদের কাছে একটা খারাপ মেসেজ যাবে তোমার তরফ থেকে। তারা কিন্তু তোমার এই সবার ক্ষেত্রে সমান হবে এটা আমি বলছি না, কোনো ইন্টারভিউ রুমে হয়তো এগুলো দেখছে, কারণ ইন্টারভিউ রুমে নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন নেই তোমাকে কোন বিষয়ের উপরে জাজ করবে। তো এই বিষয়ের উপরে জাজ করতেই পারে, ওনাদের ব্যাপার সেটা। তুমি ওখানে বিচার হতে যাচ্ছ, এখন তোমার কিন্তু কিছু করার নেই, তোমার হাতে সুযোগ থাকতে এই জিনিসগুলোকে সলভ করে নাও। যদি এগুলো এরকম কোনো সমস্যা থাকে দাঁতে, তাহলে দাঁতগুলোকে স্কেলিং করিয়ে বা কিছু করে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত যেও। হ্যাঁ, এই অসুবিধাগুলো স্বাভাবিকভাবে সাধারণত কারোর যাতে না হয় সেটাই চাইবো, আর যদি হয়ে যায় তো সেটা কিছু করার নেই। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করার যে প্রাথমিক স্টেপ বা ধাপ, সেগুলো আমরাই পারি। তো আমরা এগুলো সেফটি হিসেবেই যাব। এগুলো ইন্টারভিউ রুমে আমরা মনে করছি খুবই ছোট ছোট জিনিস, কিন্তু যে তোমার ইমেজটা যেটা তৈরি করবে, এই জিনিসগুলোই তোমাকে ওনাদের কাছে একটা ভালো ইমেজ তৈরি করতে পারে, এই জিনিসগুলোই তোমাকে আবার একটা খারাপ ইমেজ তৈরি করে দিতে পারে। এখন কে কোন মুডে আছে তুমিও জানো না, আমিও জানি না। আমরা ওখানে গেছি জবটা পেতে হবে আমাদের, এই জব পাওয়ার জন্য তোমাকে যা যা করণীয় তাই তাই করতে হবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু একটু মাথায় রেখো। সেকেন্ড, এই ফোর্থ ফোর্থ যে ম্যাটারটা আমি বলবো সেটা হলো পারফিউম। অনেকে পারফিউম ইউজ করার শখ আছে, বাড়ির থেকে একটু এই ঘরের দরজার থেকে এপার থেকে ওপার হলে একটু পারফিউম ইউজ করবে কি না। দেখো, আমি সেই একটা জিনিসই বারবার বলবো, যে এই পারফিউম যেটা তুমি ইউজ করছো, এর গন্ধটাও তোমার ক্ষেত্রে ঠিক আছে, তোমার ভালো লাগে, তোমার মানে তোমার মস্তিষ্ককে ওটা শান্তি দেয়, কিন্তু এই গন্ধটা যে ওই ইন্টারভিউয়ারদের মস্তিষ্কটাকে শান্তি দেবে বা তাদেরকে যে শান্তভাবে ওখানে বসিয়ে রাখতে সাহায্য করবে, এর কিন্তু কোনো উদাহরণ নেই, বা এর কিন্তু কোনো প্রমাণ নেই, তাই না? তো তাদেরকে তো এই গন্ধটা, এই গন্ধের তীব্রতাটা বিরক্ত করতে পারে। তাদেরকে বিরক্ত করা মানে কি, তাকে তার মস্তিষ্কটাকে বিরক্ত করা, আর মস্তিষ্ক বিরক্ত হলেই ব্যাস তোমার ওই সাড়ে সর্বনাশ অবস্থা হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে, পারফিউম যে যতই ব্যবহার করো না কেন, ওই দিন যতটা পারো অ্যাভয়েড করে যাও, কারণ এমনি ঠান্ডার সময় তোমাদের হবে ইন্টারভিউ, অত ঘামঘুমির ব্যাপার নেই। তো সাধারণত জামা কাপড় যদি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে কেচে ইন্টারভিউ রুমে যাওয়া হয়, এমনি সার্ফের ভেতরে এখন একটা পারফিউম থাকে, খুব সুন্দর লাগে সেটা, আশা করি সবারই ভালো লাগে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আজকে এই পর্যন্ত। নেক্সট তোমাদের আমি ইন্টারভিউয়ের কিছু সিচুয়েশন বেসড প্রশ্ন কি কি হতে পারে সেইগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আর আমি কিছু প্রশ্ন না তৈরি করে রেখে দিয়েছি তোমাদের জন্য। ওই প্রশ্নগুলো যেমন ক্লাস 1-এর, আমি তোমাদের প্রশ্ন শেয়ার করছি, ক্লাস 1-এর একটা বাচ্চাকে তুমি অঙ্ক শেখাবে, তো তোমাকে একটা ভাগ দেওয়া হলো, যে কোনো একটা ভাগ বলে দিল ওনারা, বলে এই ভাগটা তুমি কিভাবে করবে, যে 30 দিয়ে অমুক সংখ্যাকে ভাগ করো, তুমি কিভাবে ওদেরকে ভাগটা শেখাবে ক্লাস 1 বা শিশু 1-এর ছেলে মেয়েদের। এই বিষয়টা কিন্তু খুবই ভাইটাল। তো আমি এটা আমার এক মানে বন্ধু, আমাদের স্পোর্টস ছিল গতকালকে, আমি সেখানে তাকে শুনেছি, সে বলেছে এই বিষয়টা। তো আমি এই বিষয়ে একটা ডেমো তোমাদের আমি দেবো। ডেমো বলতে কি, তোমাদেরকে বলে দেবো যে কিভাবে এই জিনিসটাকে ওনাদেরকে প্রেজেন্ট করবো ওনাদের সামনে। সবাই এটা দেখো অবশ্যই। তো আজকে আমার এই যে বেসিক 4টে প্রশ্ন আমি বলে দিলাম, আর আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই সঙ্গে থেকো, টাটা।